ওয়েলকাম এভরিওয়ান, তোমাদের সবাইকে বাংলার নিজস্ব ই লার্নিং প্ল্যাটফর্ম স্টুডিয়ারে স্বাগতম। তো তোমাদের জন্য শুরু হতে চলেছে আরম্ভ ব্যাচ। তোমরা যারা জেইই, নিট এবং বোর্ড এক্সামের প্রিপারেশনকে আরো বেটার পজিশনে নিয়ে যেতে চাইছো, তোমরা অবশ্যই এখনই গিয়ে প্লে স্টোর থেকে স্টুডিয়ার অ্যাপটি ইনস্টল করো এবং যে ফ্রি ভিডিওগুলো ওয়াচ করো, এবং ভালো যদি লাগে তাহলে এই ব্যাচটা, আমাদের যে আরম্ভ ব্যাচ প্রিমিয়াম একটা ব্যাচ, এটা শুরু হতে চলেছে অগাস্ট থেকে, এই ব্যাচটা গিয়ে এনরোল করো। আর এখানে তোমরা পেয়ে যাবে লাইভ ক্লাসেস, ডাউট ক্লিয়ারিং সেশনস, কুইজার্স, আরো অনেক কিছু। তো এই সমস্ত সার্ভিসগুলো তোমরা পেয়ে যাবে মোস্ট অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে। এটার বর্তমানে প্যাকেজ রয়েছে যেটা 4,999 টাকা, ইয়ারলি প্যাকেজ, একদম সারা বছরের জন্য। এটা দেখা যাবে হয়তো তোমরা যেখানে পড়ো, অফলাইন যে ব্যাচগুলো পড়ো, সেখানে হয়তো এটা মাসেই চার্জ, মানে বিভিন্ন সমস্ত যে টিউশনগুলো নিয়ে হয়তো মাসেই চার্জ, মান্থলি এই চার্জটা রয়েছে। তো সেই জায়গায় আমরা এইটা পুরো কোর্সটা প্রোভাইড করছি এক বছরের জন্য মাত্র 4,999 টাকায়। এবং তারপরেও যদি আমার এই প্রোমো কোড বুদ্ধ 10 এটা ইউজ করো, তাহলে তোমরা পেয়ে যাবে এক্সট্রা 10% ডিসকাউন্ট, এবং ফার্স্ট 200 জন স্টুডেন্টের জন্য রয়েছে আরো 15% ডিসকাউন্ট। ওকে, তাহলে দেরি কিসের? এখনই গিয়ে স্টুডিয়ার অ্যাপটা ইনস্টল করো এখন এবং সাবস্ক্রিপশন নিয়ে নাও। ওকে, চলো শুরু করা যাক আজকে যে আলোচনা অর্থাৎ রাসায়নিক বন্ধন ও আণবিক গঠন, এটা নিয়ে আলোচনা করব। তো রাসায়নিক বন্ধন যে চ্যাপ্টারটা রয়েছে, সেটা ইন্ট্রোডাকশন দেওয়ার আগে দেখে নিই যে এই চ্যাপ্টারটা থেকে কি রকম কি কোশ্চেন আসে, কিভাবে কোশ্চেন ট্রেন্ডটা একটু দেখে নিই, ইয়ার ওয়াইজ ট্রেন্ড। তো চলো শুরু করি। দেখো, যোজ্যতা, ইলেকট্রন ও আয়নীয় বন্ধন, বর্ণহেবার চক্র, সমযোজী বন্ধন, লুইস গঠন মানে লুইস ডট গঠন, আয়নীয় বন্ধন ও সমযোজী চরিত্র, বন্ধন স্থিতি মাপ সমূহ, এই যে জিনিসগুলো, এই জায়গাগুলো থেকে কোশ্চেন কিরকম আসে দেখে নাও। অর্থাৎ প্রথমের দিকের যে অংশগুলো, বোর্ড এক্সামের এখানে অনেক কিছু দেওয়া থাকলেও এগুলো আগের ট্রেন্ড ছিল, কিন্তু এখন বাঁধা ধরা নিয়মে কোশ্চেন আসে, যে একটা নির্দিষ্ট থাকে যে এই জায়গা থেকে, এবং দাগ নাম্বারও নির্দিষ্ট, যে ওই দাগেই কোশ্চেনটা পড়ে, অন্য দাগে পড়ে না। তো একদম নির্দিষ্ট থাকে বোর্ড এক্সামের ক্ষেত্রে, এটা বলেই দেওয়া যায়, এবং এটা আমি আলোচনা করেছি। তোমরা যারা দেখোনি, এখন প্লে স্টোরে গিয়ে তোমরা দেখে নাও। নাম্বার ডিস্ট্রিবিউশন আমি বোর্ড এক্সামের ক্ষেত্রে প্রথমেই করা আছে। ওকে, চলো এবারে আসি WBJEE। এই এক্সামটায়, এই সমস্ত এক্সামগুলোতে কিন্তু কোনো এইরকম কোনো নিয়ম নেই যে এত দাগে এই চ্যাপ্টারের কোশ্চেন থাকবে বা এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে, এরকম কিন্তু নিয়ম নেই। এগুলো কিন্তু ট্রেন্ড অ্যানালিসিস করে, আমি সেখানেও যে আলোচনা করেছি, প্রথমে যে আমি একটা নাম্বার ডিস্ট্রিবিউশনের ভিডিও দিয়েছি, সেখানেও যেভাবে আলোচনা করেছি এই ট্রেন্ড অ্যানালাইসিস করে আমি কিন্তু সেগুলো বলেছি। ওকে, তাহলে এখান থেকে দেখো 2013-তে এসেছিল, 14-তে এসেছিল কোশ্চেন, কিন্তু তারপরে কিন্তু কোনো কোশ্চেন এখনো আসেনি। যেই মেনসে 2013-তে কোনো কোশ্চেন আসেনি, 14-তে এসেছিল, তারপর 15-তে এসেছিল, তারপরে আর কোনো কোশ্চেন আসেনি। 16-17-তে কোনো কোশ্চেন কিন্তু আসেনি এখান থেকে। নিটে কিন্তু প্রথমের দিকের যে অংশটা, এখান থেকে কোশ্চেন আসেনি বলা যায়, বলেই দেওয়া যায় এখান থেকে কোশ্চেন আসেনি। WBCHSC এই জায়গাটা নিয়ে আমি আলোচনা করছি না, কারণ এই জায়গাটা আমি বলে দিয়েছি যে এই জায়গাগুলো একদম বাঁধা ধরা নিয়ম, একদম যেটা বলা থাকে, যেইভাবে আমি বলে দিয়েছি প্রথম যে ভিডিওটা, অর্থাৎ প্লে স্টোরে প্লে লিস্টে গিয়ে তোমরা দেখতে পাবে, সেই ভিডিওটা তোমরা দেখে নিও। তো এই জায়গাটা হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরি, সমযোজী অণুর জ্যামিতিক আকৃতি, ভেসপার থিওরি, এই জায়গাটা থেকে কোশ্চেন, অর্থাৎ মিডিলের দিকের যে পোর্শনগুলো, ওই জায়গাটা থেকে WBJEE-তে প্রথমে কোশ্চেন আসতো না, কিন্তু এখন কিন্তু কোশ্চেন আসে। যেই মেন্সে কিন্তু এখান থেকে 2016-তে কোশ্চেন এসেছিল। নিটে এখান থেকে কোশ্চেন প্রায় আসেই বলা যায়, ভালো মতো কোশ্চেন কিন্তু এখান থেকে আসে, মাঝে মাঝে 2-1 বছর হয়তো আসে না, কিন্তু না হলে ভালো মতোই কিন্তু কোশ্চেন আসে। রেজোনেন্স যে পার্টটা, এবং সমযোজী বন্ধনের মেরুধর্মিতা, হাইড্রোজেন বন্ধন, এই জায়গাটা থেকে কোশ্চেন বোর্ড এক্সামে ভালোই আসে। বোর্ড এক্সামে কিন্তু এখান থেকে কোশ্চেন ট্রেন্ডটাই কিন্তু বেশি সব থেকে, যে নাম্বারটা আসে মূলত কিন্তু এই জায়গাটা থেকেই আসে। WBJEE-তে 2013-তে 14-তে কোশ্চেন এসেছে, তারপরে কিন্তু আর কোনো কোশ্চেন অনেক বছর কিন্তু আসেনি।
যেই মেন্সে 2014-তে কোশ্চেন এসেছে, তারপরে অন্যান্য ইয়ারগুলোতে কোশ্চেন খুব একটা আসেনি। ওকে, এআইপিএমটি বা নিট, এই এক্সামগুলোতে এখান থেকে কিন্তু রেগুলার কোশ্চেন আসে। তারপর শেষ যে অংশটা, শেষের দিকের যে অংশটা, এইখান থেকে ডব্লিউবি জেইতে কোশ্চেন আসে 2013 এবং 14-তে, তারপর দেখা যাবে 2017-তে এসেছে, 2 বছর ছাড়া। যেই মেন্সে 2013-তে কোশ্চেন এসেছে, তারপরে কিন্তু 2014, 15, 16 এখানে কিন্তু কোনো কোশ্চেন আসেনি, 2017-তে আবার কোশ্চেন এসেছে। নিট, নিটে এখান থেকে কোশ্চেন এসেছে 2013-তে, 2015-তে, অর্থাৎ এখানে কিন্তু দেখা যাচ্ছে অল্টারনেটিভ ইয়ারে কোশ্চেন আসে, অর্থাৎ 1 বছর ছাড়া ছাড়া কিন্তু কোশ্চেন এখান থেকে আসে। তো ট্রেন্ড, ইয়ার ওয়াইজ ট্রেন্ডটা বোঝা গেল, কিন্তু ট্রেন্ড ধরে পড়াশোনা করতে হবে কিভাবে না, ওই জায়গাগুলোতে বেশি গুরুত্ব দেবো ঠিকই, কিন্তু যেখান থেকে কোশ্চেন হয়তো আসছে না খুব একটা, কিন্তু সেই জায়গাগুলো পড়তে হবে, কারণ বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য সমস্ত অংশটাই কিন্তু পড়াটা জরুরি। ওকে, চলো দেখো, এই যে বন্ধনের যে কথাটা বলি, বন্ধনের যে ধারণাটা আসছে, বন্ধন কি না, বেশিরভাগ যে পরমাণু, বেশিরভাগ পরমাণু কিন্তু প্রকৃতিতে এমনি মানে মুক্ত অবস্থায় কিন্তু মৌলিক অবস্থায় কিন্তু থাকতে পারে না, তারা উচ্চ শক্তি স্তরে থাকে এবং তারা কি করতে চায়, একটা স্থিতিশীল অবস্থায় আসতে চায়, অর্থাৎ তারা স্থায়িত্ব বজায় রাখতে সবাই চায়, সমস্ত মৌলই স্থায়িত্ব বজায় রাখতে চায়, যে কোনো ভাবেই হোক, যে কোনো ভাবেই হোক স্থায়িত্ব বজায় রাখতে চায়। কিছু মৌল দেখা যায় যেগুলো দ্বৈত সূত্র মেনে চলে, অর্থাৎ শেষ যে কক্ষপথ সেখানে দুটো ইলেকট্রন রাখতে চায়। আবার কিছু কিছু মৌল নয়, বেশিরভাগ মৌল, কিছু মৌল ওই কটা, পাঁচের হয়তো, আর 5টার মতো মৌল দ্বৈত সূত্র মেনে চলে, বাকি সব ওই 4টা 5টা মৌল। প্রথমের দিকে যদি বলি হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কিছুটা বোরন, এই যে মৌলগুলো, এই মৌলগুলো দ্বৈত সূত্র মেনে চলে, মানে শেষ কক্ষে দুটো ইলেকট্রন রাখতে চায়। কিন্তু এর পরে যে মৌলগুলো রয়েছে, আদার্স যত মৌল রয়েছে, সমস্ত মৌলই কিন্তু শেষ কক্ষে 8টা ইলেকট্রন রাখতে চায়। 8টা ইলেকট্রন থাকলেই সে খুশি, 8টা ইলেকট্রন রাখলেই সে সুস্থিত, মানে স্টেবল। সবাই স্টেবিলিটি চায়, যে কোনো ভাবেই হোক, দিয়ে হোক লিয়ে হোক, ইলেকট্রন গ্রহণ করবে কখনো কখনো, ইলেকট্রন বর্জন করবে, যেভাবেই হোক তারা একটা সুস্থিত অবস্থায় থাকতে চায়। তাহলে এই যে মানে এমনিতে উচ্চ শক্তি স্তরে থাকে, সে নিম্ন শক্তি স্তরে আসার জন্য বা স্থিতিশীলতা লাভের জন্য কি করে না, আয়ন গঠন করে কখনো। সে আয়নগুলো কি হয় মানে এই যে যে কোনো যৌগ যদি বলি, যে কোনো যৌগিক পদার্থ কিভাবে সৃষ্টি হয়, ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে, যে কোনো ভাবে আদান প্রদান হোক, মোটামুটি আদান প্রদানের মাধ্যমে সৃষ্টি হয় যৌগ। আর সেই আদান প্রদানের ফলে একটা বন্ধন সৃষ্টি হয়, বোঝা গেছে, সেইগুলাকে বলা হচ্ছে রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধনের যে কনসেপ্টটা বোঝা গেছে, তাহলে কি একটা আকর্ষণ বল মানে অ্যাট্রাকশন বা শক্তি বিনিময় করে, মানে ইলেকট্রন আদান প্রদান করে, দিয়ে কি করে না একটা স্থিতিশীলতা লাভের চেষ্টা করে। এই যে দেখতে পাচ্ছ, এই যে এই যে একটা মৌলের পরমাণু, এটা একটা মৌলের পরমাণু, এদের মাঝে কি আছে, বন্ধন আছে, বন্ধন গঠনের মাধ্যমে কি স্থিতিশীলতা লাভ করেছে, বোঝা গেছে। তো সেই জন্যই কনসেপ্ট হলো কি রাসায়নিক বন্ধন, বোঝা গেছে। এবার দেখা যাক রাসায়নিক বন্ধন কয় প্রকার। রাসায়নিক বন্ধন 3 প্রকার। প্রথমত আয়নীয় বন্ধন, সমযোজী বন্ধন আর অসমযোজী বন্ধন। আয়নীয় বন্ধন বা এটাকে বলা হয় আরেকটা তড়িৎযোজী বন্ধন, আর সমযোজী বন্ধন আর কি অসমযোজী বন্ধন, এই দুটো কিন্তু তোমরা ক্লাস 10-এ পড়ে এসেছো অলরেডি, তোমাদের ধারণা কিন্তু রয়েছে। আর অসমযোজী বন্ধনটা তোমরা নতুন শিখবে। আয়নীয় বন্ধনটা কি একটু যদি বলে নিই, একটু কনসেপ্ট আমি এখানে দিয়ে দিচ্ছি। আয়নীয় বন্ধন কি না, ধরো তুমি আর তোমার বন্ধু, তুমি এ, তোমার বন্ধু বি, বড় হয়েছে এবারে, যাই হোক কিছু তো পরিকল্পনা রয়েছে, হয়তো বিজনেস করার কথা ভাবছো, বিজনেসটা করতে 10,000 টাকা লাগবে, 10,000 টাকা লাগবে, তোমার কাছে আছে 1,000 টাকা, তোমার বন্ধু চাইছে বিজনেসটা করতে, তার কাছে রয়েছে 9,000 টাকা, 9,000 টাকা।
সে 9,000 টাকা নিয়েও কিছু করতে পারছে না, তুমি 1,000 টাকা নিয়েও করতে পারছো না। 10,000 টাকা যেহেতু লাগবে সেহেতু কিন্তু কেউ কিছু করতে পারছে না। এবার তুমি কি করছো, বন্ধুত্বের খাতিরে এই 1,000 টাকাটা তাকে দিচ্ছ। 1,000 টাকাটা দিচ্ছ, তাহলে 1,000 টাকাটা দিলে তারপর 10,000 টাকা হয়ে যাচ্ছে, এবং সে সেটা নিয়ে কি করতে পারছে, কিছু করতে পারছে। তাহলে এই যে তুমি দিলে, তাহলে তো তোমার এবং ওর মাঝে কিছু একটা সম্পর্ক তৈরি হলো না, একটা বন্ধন তৈরি হলো। যে হোক একটা বন্ধন তৈরি হলো, একটা ভ্রাতৃত্বের বন্ধন, সৌভ্রাতৃত্বের বন্ধন, যাই বলি না কেন, একটা বন্ধুত্বের বন্ধন। তো এইগুলো কিন্তু একটা সৃষ্টি হলো। তো এইগুলো কিন্তু রিয়েল লাইফের আমি ঘটনা বলছি। এবার এদের মাঝে বন্ধনটা এইভাবে, মানে যেইভাবে হলো সেইভাবে, এইরকম যে যে ঘটনাটা ঘটলো এইরকম ভাবে, এগুলো জাস্ট মনে রাখার জন্য আমি বলছি, আর কিছু না। এগুলো কিন্তু পরীক্ষায় লিখবে না, আমি যেগুলো এগুলো বলছি পরীক্ষায় লিখবে এরকম। যেমন ধরো NaCl এর কথা যদি বলি, এন এন এর শেষ কক্ষে কটা আছে, একটা ইলেকট্রন। Cl এর শেষ কক্ষে কটা আছে, 7টা ইলেকট্রন। 1 2 3 4 5 6 7। তাহলে অষ্টক পূর্তি করতে চাই, দেখো তোমারও কিন্তু মানে এই যে Na যদি একটা ইলেকট্রন Cl কে দিয়ে দেয়, তাহলে Na এরও কিন্তু শেষ কক্ষে 8টা হয়ে যাবে, বুঝা গেছে। আর Cl এই যে ক্লোরিন, এরও শেষ কক্ষে কি 8টা হয়ে যাবে। তাহলে দুজনেই কি হতে পারলো, স্টেবিলিটি পেলো। এই স্টেবিলিটি যে পেলো, এর মাঝে এই যে দেয়া নেয়া যে আদান প্রদান হলো, এর মাঝে কি একটা বন্ধন তৈরি হলো, NaCl। তো এটা কি আয়নীয় বন্ধন, Na এবং Cl এর মাঝে যে এই বন্ধনটা তৈরি হলো, এটা কি আয়নীয় বন্ধন। ওকে। এবার আছে সমযোজী বন্ধন। সমযোজী বন্ধনের কনসেপ্টটা কিরকম, মানে দুজনেই একই দিবে। এখানে যেমন তোমার কাছে 1,000 টাকা এক্সট্রা ছিল, তুমি তাকে দিয়ে দিয়েছো আলাদা করে। এবার দেখো হয়তো এই টাকাটায় তোমার কাছে 5,000, তোমার বন্ধুর কাছে 5,000। তোমরা পার্টনারশিপ লেনদেন বিজনেসের একটা চ্যাপ্টার তোমরা অঙ্কে পড়ে থাকবে। তো সেরকম ভাবে তোমরা দুজন মিলেই 5,000 করে টাকা দিলে, দিয়ে 10,000 টাকা হলো, এবং সেটাকে নিয়ে তোমরা কাজে লাগাচ্ছ। তাহলে যে ব্যবসায় যে সেই যে বিজনেসটায় যে মুনাফাটা হবে, যে লাভটা হবে, সেটা তোমরা দুজনেই সমানভাবে ভাগ করে নিলে। তাহলে দুজনেই সমানভাবে ব্যবহার করছে, দুজনেই দেবে, একই জিনিস দেবে, একই অ্যামাউন্ট দেবে, এবং দুজনে সমানভাবে ব্যবহার করবে। এই যে বন্ধনটা সৃষ্টি হলো, এর ফলে যে তোমাদের মাঝে যে সম্পর্কটা তৈরি হলো, সেটাকে বলা হচ্ছে সমযোজী বন্ধন। সেরকম যদি একটা এক্সাম্পল দেখি, HCl, HCl, তাহলে এখানে কটা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এখানে রয়েছে 1টা। এবারে H প্লাস Cl, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, ওকে। এখানে আছে 1টা। এই ইলেকট্রনটা দিল, আবার এরও এই ইলেকট্রনটা দিল। এ ধনী হতে পারে, কিন্তু তোমার বন্ধু বড়লোক হতে পারে, তার কাছে অনেক হাজার কোটি টাকা থাকতে পারে, কিন্তু সে 5,000 দিয়েছো, তুমিও 5,000 দিয়েছো, তা দিয়ে কিন্তু ব্যবসাটা করছো। সেহেতু ব্যবসায় যে লাভ হবে, তার কোটি কোটি টাকা ঘরে আছে বলে তাকে কিন্তু একদম বেশি ভাগ দেওয়া হবে না। কিন্তু যেহেতু দুজনেই সমান দিয়েছো, এখানে কিন্তু সবারই সমান অধিকার। তাহলে এখানে এও অষ্টক পূর্তি ঘটবে, এরও অষ্টক পূর্তি ঘটবে। অষ্টক পূর্তি বলতে হাইড্রোজেন দ্বৈত সূত্র মেনে চলে, এর 2টো পূরণ হবে, এবং ক্লোরিনেরও 8টা পূরণ হবে। হাইড্রোজেন একটা ইলেকট্রন, এই প্লাস চিহ্নটার কাছে লক্ষ্য করো, হাইড্রোজেন একটা ইলেকট্রন দিয়েছে, ক্লোরিন একটা ইলেকট্রন, ক্লোরিন গুলোকে ডট দিয়ে প্রকাশ করছি, বাকিগুলো তো রয়েইছে। তাহলে ক্লোরিনের 8টা ইলেকট্রন হলো, আবার হাইড্রোজেনেরও 2টো ইলেকট্রন হলো। এই যে বন্ধনটা, এই যে মাঝখানে দেখো দুটো যে ইলেকট্রন, এই দুটো যে ইলেকট্রন জোড় মাঝখানে তৈরি হলো, এই ইলেকট্রন জোড়টাকে হাইড্রোজেনেরও যতটা ব্যবহার করার অধিকার আছে, ক্লোরিনেরও ঠিক ততটাই ব্যবহার করার অধিকার আছে। এই যে বন্ধনটা, এটাকে বলা হচ্ছে সমযোজী বন্ধন। মানে সমানভাবে, সমান যোজ্যতা দিয়ে, এর কথার মাঝেই লুকিয়ে আছে সমযোজী, সমান যোজ্যতা দিয়ে যে বন্ধনটা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে সমযোজী বন্ধন। বোঝা গেছে। এবার আসছি অসমযোজী বন্ধন। অসমযোজী বন্ধনটা কি, ধরো তোমার বন্ধুর কাছেই 10,000 টাকা রয়েছে, বা তোমার কাছেই 10,000 টাকা রয়েছে, তোমার বন্ধুর কাছে কোনো টাকা নেই। এবারে সে চাইছে কিছু করতে, তুমি 10,000 টাকাই তাকে দিয়ে দিলে, তুমি তো আর এমনি এমনি দিয়ে দেবে না,
যেহেতু দিচ্ছ, কিছু তো পাওয়ার, মানে তোমার ইচ্ছা একটা থাকবে, পাওয়ার বাসনা তো কিছু একটা থাকবেই, সে ব্যবসা করতে চাইছে। এবারে সে হয়তো কিসেরও দোকান করেছে, যাই হোক মিষ্টি দোকান করেছে হয়তো, তাহলে তুমি যে কি করবে, কিছু মিষ্টি খাবে মাঝে মাঝে, যে টাকা দিবে না, তাই তো, এরকম করবে। তাহলে বেশি খেয়ে নেবে না, মানে তারও তো একটা ব্যবসা বিজনেস আছে না, তো সেইটাকেও তোমার সেটার কথাও ভাবতে হবে। দুটো একটা খেলে ঠিক আছে। তো এইভাবে কি, তুমি 10,000 টাকা দিলে ঠিকই, পরে হয়তো নিয়েও নেবে বা কি নেবে না সেটা তোমাদের ব্যাপার, যাই হোক, কিন্তু দিলে যে তার বিনিময়ে কি করছো, তুমি মাঝে মাঝে কি করছো, কিছু মিষ্টি খেতে পারছো। তাহলে এই 10,000 টাকাটা দিল এবং দোকানটাকে দেখা যাচ্ছে দুজনেই ব্যবহার করছে, তুমিও মাঝে মাঝে খাচ্ছ খাচ্ছ বা যা কিছু করছো, সে তো ব্যবসা করছে যা করছে। তাহলে এই যে মানে নিজের অধিকারে রয়েছে, কিন্তু তোমার যে 10,000 টাকাটা দিয়ে দিয়েছো, তোমার কিন্তু তার প্রতি একটা প্রভাব খাটানোর একটা ক্ষমতা আছে, যে একটা অধিকার রয়ে গেল, বোঝা গেছে। তাহলে দিয়ে কিন্তু এই টাকাটা কিন্তু কাজে লাগছে, সে কিন্তু বিজনেস করতে পারছে। কিন্তু তুমি যে দিয়ে দিলে পুরোই, তার ফলে কি হলো, তার প্রতি তোমার একটা, ওই টাকাটার প্রতি তোমার কিন্তু একটা অধিকার রয়েছে, বা তার যে দোকানটা বা ব্যবসাটা রয়েছে তার প্রতিও তোমার একটা অধিকার রয়ে গেল। এইভাবে যে বন্ধনটা, সেটা হচ্ছে অসমযোজী বন্ধন। এরকম যদি এক্সাম্পল দিই, যেমন ধরো H2O, H2O ও H2O যেভাবে গঠিত হয় আমরা সবাই জানি, যে H2O প্রথমে সমযোজী বন্ধন করে। ও কটা আছে, অক্সিজেনের 6টা শেষ কক্ষে, তাহলে এখান থেকে একটা বন্ড, এই যে দুটো দেখো নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় রয়ে গেছে, এই যে ইলেকট্রন জোড়টা আর একটা হাইড্রোজেনকে, এই যে H প্লাস, ধরো এই যে হাইড্রোজেনটা, এটার কোনো ইলেকট্রনই নেই, H প্লাস যদি করে দিই তাহলে এটার কোনো ইলেকট্রন আছে, তাহলে কি এই ইলেকট্রন জোড়টা কি করলো, H প্লাসকে ডোনেট করে দিল, পুরোপুরি ডোনেট করে দিল। একটা হাইড্রোজেন, সে একটা ইলেকট্রন শেষ কক্ষে আছে, সেই ইলেকট্রনটাকে ছেড়ে দিয়েছে, তাহলে তার ইলেকট্রন আর আছে, ইলেকট্রন নেই, দিয়ে এই যে ইলেকট্রন জোড়টা পুরোটাই কিন্তু H প্লাসকে ডোনেট করে দিল। তার ফলে কি হয়ে গেল, তার ফলে এখানে এইচ ও এইচ, একটা নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় থেকে গেল, আরেকটা কি করলো, এইচ প্লাস দিয়ে বন্ড করে ফেললো। এই যে বন্ধনটা, এটা হচ্ছে অসমযোজী বন্ধন, বোঝা গেছে। তাহলে এটা কি হয়ে গেল, H3O প্লাস, এটা হচ্ছে অসমযোজী বন্ধন। আমি একটু হালকা করে আলোচনা করলাম, যখন এগুলো নিয়ে আবার আলাদা করে আলোচনা করতে যাব, আবার আলাদা আলাদা করে আমি বোঝাবো। তো দেখে নাও সংজ্ঞাগুলো, এবার দেখে নাও, এখানে দেখো বোঝা গেছে, আশা করি প্রত্যেকটাই বেসিক যে কনসেপ্ট সেটা নিশ্চয়ই আয়ত্ত হয়েছে। এবারে চলো প্রত্যেকটা আলাদা আলাদা করে আলোচনা করা যাক। আয়নীয় বন্ধন, আয়নীয় বন্ধন এক্ষুনি আমি বোঝালাম কিভাবে তৈরি হয়। তো দেখো আয়নীয় বন্ধনের সংজ্ঞাটা দেখে নাও একটু, যে নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায়, আমি যেগুলোকে হাইলাইট করে দিচ্ছি এই জায়গাগুলো একটু মনে রাখবে, তাহলেই কিন্তু সংজ্ঞা তোমরা লিখতে পারবে। নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী পরমাণুগুলির মধ্যে ইলেকট্রন আদান প্রদানের ফলে, ইলেকট্রন আদান প্রদানের ফলে, এই জায়গাটাকে হাইলাইট করবে, ইলেকট্রন আদান প্রদানের ফলে উৎপন্ন বিপরীতধর্মী আয়নের মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে, তাহলে স্থির তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে, এই জায়গাটাকে হাইলাইট করবে, স্থির তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে আয়নীয় বন্ধন বলে। তাহলে কি, নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী পরমাণুগুলির মধ্যে ইলেকট্রন আদান প্রদানের ফলে উৎপন্ন বিপরীতধর্মী, এই জায়গাটাকে হাইলাইট করতে পারো, বিপরীতধর্মী, বিপরীতধর্মী আয়ন, মানে একটা যদি ক্যাটায়ন হয় আর একটা হবে অ্যানায়ন, মানে চার্জটা একদম অপোজিট হবে। আয়নের মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় সেটাকে কি বলা হয়, আয়নীয় বন্ধন। ওকে, তাহলে একটু ভালো করে বুঝে নাও, আমি NaCl দিয়েই বলি। যেমন ধরো NaCl, Na কত, 11, ইলেকট্রন বিন্যাস করলে কত হবে, 1s2 2s2 2p 6 3s
1। নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস কিন্তু এতটা। নিকটতম নিষ্ক্রিয় মৌল কি না, সোডিয়ামের নিকটতম নিষ্ক্রিয় মৌল নিয়ন, তাই তো, নিয়ন। নিয়নের ইলেকট্রন বিন্যাস এতটা যদি লক্ষ্য করো, এটা দেখবে নিয়নের ইলেকট্রন বিন্যাস। নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস যদি লাভ করতে চায়, তাহলে 3s1, 3s এর যে ইলেকট্রনটা রয়েছে, এই ইলেকট্রনটাকে কি করবে, বর্জন করবে। কিসে পরিণত হবে, Na প্লাসে। আবার ক্লোরিনের যদি দেখা যায়, ক্লোরিনের কথা ভাবো, ক্লোরিনের কত, 7। ইলেকট্রন বিন্যাস কত হবে, 1s2, 2s2, 2p6, 3s2, 3p5, তাই তো, 3s2, 3p5। তাহলে নিকটতম নিষ্ক্রিয় মৌল কি ক্লোরিনের, আর্গন। আর্গনের কটা থাকে, 3p6। তাহলে 3p6 যদি করতে হয়, আরেকটা ইলেকট্রন কি করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে, গ্রহণ করতে হবে। তাহলে আরেকটা ইলেকট্রন যদি গ্রহণ করে, তাহলে এটা কি হয়ে যাবে, Cl মাইনাস। তাহলে Na প্লাস প্লাস Cl মাইনাস, এই Na প্লাস আর Cl মাইনাস জুড়ে কি হচ্ছে, NaCl। এই যে বন্ধনটা তৈরি হলো, এটা হচ্ছে কি, আয়নীয় বন্ধন। এটা কিভাবে যুক্ত হয়, স্থির তড়িৎ আকর্ষণ বল। এই জায়গাটাকে কিন্তু খুব হাইলাইট করবে, কারণ স্থির তড়িৎ যত রকম এখান থেকে ছোট ছোট কোশ্চেন আসবে, সেগুলো কিন্তু এই স্থির তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমেই কিন্তু দেওয়া যাবে, যে স্থির তড়িৎ আকর্ষণ বলের দ্বারা যুক্ত থাকে। যে আয়নীয় বন্ধনগুলো কঠিন প্রকৃতির হয় কেন, বা আয়নীয় বন্ধনগুলো ভঙ্গুর হয় কেন, এই যে সমস্ত ব্যাখ্যাগুলোই কিন্তু এই স্থির তড়িৎ আকর্ষণ বল, এই যে পয়েন্টটা আমি হাইলাইট করতে বললাম, এখান থেকে কিন্তু দিতে পারবে, যে এগুলো স্থির তড়িৎ আকর্ষণ বলের সাহায্যে যুক্ত থাকে। সেই জন্য কি হয়, এদের যে বন্ধনটাকে ভাঙতে অনেক শক্তির দরকার হয়, সেই জন্য গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়। এইভাবে কিন্তু সংজ্ঞাগুলো, ছোট ছোট যে সংজ্ঞা বলছি, যে ব্যাখ্যাগুলো, এগুলো কিন্তু দিতে পারবে। বুঝা গেছে? এবারে চল, আয়নীয় বন্ধন গঠিত হওয়ার শর্ত। আয়নীয় বন্ধন গঠিত হতে গেলে কি কি শর্ত মানতে হবে, দেখো। আয়নাইজেশন পোটেনশিয়াল, অর্থাৎ আয়নাইজেশন শক্তি, আয়নাইজেশন শক্তিটা একটু কম হতে হবে। মানে আয়নে পরিণত হওয়ার যে ক্ষমতা, আয়নে পরিণত করতে গেলে যে শক্তিটা লাগে, সেটা হচ্ছে আয়নাইজেশন পোটেনশিয়াল। তাহলে আয়নে পরিণত করতে যদি অনেক শক্তি দিয়ে দিতে হয়, তাহলে সেইটাকে আয়নীয় বন্ধন গঠন করতে আমি যাবো কেন, যদি অনেক শক্তি ব্যয়িত হয়ে যায়। অনেক শক্তি দেওয়ার পরে দেখা যাচ্ছে আয়ন তৈরি হচ্ছে। আয়নীয় বন্ধন গঠিত হতে গেলে মূল কথা কি, যে আয়নে পরিণত হতে হবে। আয়নগুলোই কি বন্ধনের সাহায্যে যুক্ত হয় ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে, দিয়ে কি হয়, আয়নীয় বন্ধন গঠিত হয়। সেই আয়নেশন পোটেনশিয়ালটাই যদি বেশি দিতে হয়, তাহলে আয়নে পরিণত হতে কি কম হবে, আয়নে পরিণত হওয়ার প্রবণতাটা কি হবে, কম থাকবে অনেক। আয়নে পরিণত না হলে তাকে আমি আয়নীয় বন্ধন গঠিত করবো কি করে। তাহলে শর্ত হচ্ছে প্রথমত আয়নীভবন শক্তি বা আয়নাইজেশন শক্তি, আয়নীভবন বিভব যাই বলি না কেন, বা আয়নাইজেশন পোটেনশিয়াল, তো এগুলো কি হতে হবে, কম হতে হবে। একই কথা, যেগুলো আমি বললাম সবই একই মানে। ওকে, তারপরে রেডিয়াস। রেডিয়াস রেডিয়াস মানে ব্যাসার্ধ। ব্যাসার্ধটা ক্যাটায়নের ব্যাসার্ধটা বেশি হতে হবে। ক্যাটায়নের ব্যাসার্ধ বেশি হতে হবে। ওকে, তারপরে ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি, ক্যাটায়নের যে ইলেকট্রোনেগেটিভিটি সেটা কম হতে হবে। ক্যাটায়নের ইলেকট্রোনেগেটিভিটি কম হতে হবে। ইলেকট্রোনেগেটিভিটি মানে দুটো বন্ধন যখন সমযোজী বন্ধন, এখানে যদিও সমযোজী বন্ধনের কোনো প্রসঙ্গ আসছেনি। সমযোজী বন্ধন বলতে যেমন ধরো এ আর বি, এদের মাঝে যে ইলেকট্রন জোড়টা, সেটাকে নিজের দিকে টেনে রাখার ক্ষমতা। তাহলে নিজের দিকে টেনে যদি রেখে দেয় এই বন্ধনটাকে, এই ইলেকট্রন জোড়টাকে, তাহলে ইলেকট্রন আদান প্রদানের কোনো প্রবণতাই কিন্তু থাকবে না। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি, ক্যাটায়নের যে ইলেকট্রোনেগেটিভিটি, সেটা কম হতে হবে। বোঝা গেছে? এগুলো হচ্ছে আয়নীয় বন্ধন গঠিত হওয়ার প্রাথমিক শর্ত। নেক্সট চলো, এবারে দেখে নেবো, আরেকটু দেখে নিই যে কিছু মৌলের, কিছু যৌগের, NaCl তো দেখলাম, এবার আরেকটা পড়ে CaCl2, CaCl2, তারপরে হচ্ছে Na2O, Mg3N2, এগুলো তোমাদের সিলেবাসে আছে। Mg3N2 আমি দুটো করে দিচ্ছি, বাকি এইটা Mg3N2 তোমাদের হোমস্টাক্স থাকবে। কিভাবে আয়নীয় বন্ধন গঠিত হয়
তোমরা করে দেখাবে, করে কমেন্টস করবে। কমেন্টস করবে বলতে এটা লিখবে যে এমজি থেকে কটা ইলেকট্রন ট্রান্সফার হয়েছে বা এন টু থেকে কটা ইলেকট্রন অ্যাকসেপ্ট হয়েছে, গ্রহণ হয়েছে, এই যে ব্যাপারগুলো এগুলো লিখে দেবে। কমেন্টসে তো আর ছবি তুলে পাঠাতে পারবে না, ইউটিউবে যদি তোমরা ভিডিওটা দেখতে থাকো, তো এইভাবে কিন্তু লিখে দেবে। আর ইলেকট্রন বিন্যাসটা তো লিখতে পারবে 1s2 2s2 এরকম করে, তো এগুলোও লিখে দেবে। তো এগুলোই আমি দেখতে চাই। ওকে, তাহলে ক্যালসিয়াম Ca আর Cl2, ক্যালসিয়াম 20, 1s2 2s2 2p 6 3s2 3p 6 3s2 3p6 3d 3d তে যাবে না, প্রথমে হচ্ছে 4s, তাই তো 4s 4s 2। ওকে, এবারে দেখো, তারপরে আছে Cl, ক্লোরিনের কত 17, 1s2 2s2 2p 6 3s2 3p 5। এখানে দেখো শেষ কক্ষে কটা ইলেকট্রন, 5টা, কিন্তু দরকার কটা, মানে নিকটতম নিষ্ক্রিয় মৌল কি আর্গন, আর্গনের 6টা থাকে, 6টা দরকার, তাহলে একটা ইলেকট্রন কিন্তু অ্যাকসেপ্ট করবে, কিন্তু এ দিতে পারবে কটা, 2টো ইলেকট্রন কিন্তু দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু একটা ক্লোরিনকে কটা দিতে পারবে, একটা। তাহলে ক্যালসিয়াম শেষ কক্ষে কটা, 2টো, 2টো। তাহলে ক্লোরিনের 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 2টো ক্লোরিনকে 2টো দিয়ে দিবে। একটা ক্লোরিনকেই দিতে পারে এমন তো কোনো কথা নেই, তোমার কাছে 2 টাকা আছে, তুমি 2জন বন্ধুকে দেবে কি 5জন বন্ধুকে দেবে সেটা তোমার ব্যাপার, তাই না? 2টো ক্লোরিনকে দিয়ে দিল, তাহলে কি হলো, এবারে কি হলো, স্টেবল হয়ে গেল। এদিকে কি হলো, যৌগ গঠন করবে Ca, 2টো Cl কে গ্রহণ করেছে CaCl2। ওকে, এবারে হচ্ছে Na2O। Na কত, N এর ইলেকট্রন বিন্যাস আমি আগেই করেছি। N এর শেষ কক্ষে কটা ইলেকট্রন আছে, একটা। অক্সিজেনের শেষ কক্ষে কটা ইলেকট্রন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6টা, একটা ইলেকট্রন দিল। তাহলে কি সুস্থিত হয়ে গেল, এর আরো তো খিদে রয়েছে, তাহলে আরো একজনকে খাওয়াতে হবে। তোমার প্রচুর খিদে পেয়েছে, একজন বন্ধু খাওয়ালো, হলো না, তাহলে কি আরেকজন বন্ধুকে ধরবে। ওকে, তাহলে সেও কি করলো, একটা ইলেকট্রন দিল, 2টো Na2O, এইভাবে কিন্তু Na2O গঠিত হলো। Mg3N2টা তোমাদের হোম টাস্ক রইলো, তোমরা করে কমেন্টস করবে, ঠিক আছে? চলো নেক্সট, নেক্সট দেখে নিই। এগুলো তোমরা এতদূর যেটা পড়ালাম, এগুলো তোমরা কিন্তু ক্লাস 10-এ সবই শিখিয়ে দিয়েছো। এবারে যেটা পড়াবো তোমাদের কাছে, এটা কিন্তু একদম নতুন। এটা কি বলছে, সংজ্ঞাটা একটু ভালো করে দেখে নাও। সংজ্ঞাটা হাইলাইট আমি যেগুলো করে দিচ্ছি, এগুলো তোমরা হাইলাইট করবে। গ্যাসীয় ক্যাটায়ন ও অ্যানায়ন, গ্যাসীয় ক্যাটায়ন এই জায়গাটা কিন্তু বেশি করে হাইলাইট করবে। গ্যাসীয় ক্যাটায়ন ও অ্যানায়ন থেকে 1 গ্রাম ফর্মুলা ওজন, 1 গ্রাম ফর্মুলা ওজন পরিমাণ আয়নীয় কেলাস, এই জায়গাটা হাইলাইট করবে। গঠনের সময় যে পরিমাণ শক্তির মুক্তি ঘটে তাকে আয়নীয় যৌগের ল্যাটিস শক্তি বলে। এক্ষেত্রে কিন্তু শক্তিটা কিন্তু দিতে হচ্ছে না, শক্তিটার মুক্তি ঘটছে গ্যাসিয়াস থেকে। তাহলে অবস্থার পরিবর্তনটা কি হচ্ছে, গ্যাসিয়াস স্টেট থেকে গ্যাস থেকে, তাহলে গ্যাস থেকে ল্যাটিস শক্তিতে কি হচ্ছে, গ্যাস থেকে ওকে, গ্যাস থেকে কিসে পরিণত হচ্ছে, সলিড। গ্যাসিয়াস স্টেট থেকে সলিড স্টেটে পরিণত হচ্ছে, অবস্থার পরিবর্তনটা কিন্তু এটা হচ্ছে। তাহলে গ্যাস থেকে সলিডে পরিণত হতে মানে কেলাস কি, সলিড পরিণত হতে যে পরিমাণ শক্তির মুক্তি ঘটে সেটাকে বলা হয় কি, ল্যাটিস শক্তি। বোঝা গেছে? তাহলে কি একটা ক্যাটায়ন, ধরো একটা ক্যাটায়ন আছে, প্লাস চার্জ, একটা মাইনাস চার্জ অ্যানায়ন, এই দুটো থেকে কেলাস গঠিত হচ্ছে। কেলাস গঠিত হওয়ার ফলে একটা শক্তি বের হচ্ছে, এনার্জি রিলিজ হচ্ছে। এই দুটো গ্যাসিয়াস স্টেটে ক্যাটায়ন আছে, অ্যানায়ন আছে, এগুলো গ্যাস হিসাবে আছে। এইগুলো থেকে যখন কেলাস গঠন হচ্ছে একটা শক্তি নির্গত হচ্ছে।
এই যে শক্তিটা, এইটাকে কি বলা হচ্ছে? ল্যাটিস শক্তি। বোঝা গেছে ল্যাটিস শক্তিটা কি? ল্যাটিস শক্তির একটা রাশিমালা আছে, এই রাশিমালাটা একটু মনে রাখবে। ইউ ইকুয়াল টু, ইউটা হচ্ছে ল্যাটিস শক্তি, তাহলে ল্যাটিস শক্তি সমান মাইনাস এ ই স্কোয়ার, মাইনাস এ ই স্কোয়ার জেড প্লাস জেড মাইনাস জেড প্লাস জেড মাইনাস এন বাই আর ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই এন। এটা হচ্ছে বন্ড ল্যান্ডের ইকুয়েশন। এই যে ইকুয়েশনটা হচ্ছে, এটা হচ্ছে বন্ড ল্যান্ডের ইকুয়েশন। এখানে এই যে জেড প্লাস, এটা হচ্ছে ক্যাটায়নের চার্জ, জেড মাইনাস অ্যানায়নের চার্জ, এন বলতে অ্যাভোগাড্রো সংখ্যা, ওকে, আর বলতে রেডিয়াস। এই গেল তাহলে ল্যাটিস শক্তির যে বন্ড হেবার ইকুয়েশন, সেটা নিয়ে আলোচনা। ওকে, এবারে দেখো যে ল্যাটিস শক্তি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। মূলত দুটো বিষয়ের উপর নির্ভর করে, আয়নের আকার, আয়নের আধান। আয়নের আকার, আয়নের আধান। আয়ন আবার কত রকম হয়? ক্যাটায়ন হয় আর অ্যানায়ন হয়। ক্যাটায়ন, ক্যাটায়ন আর কি অ্যানায়ন, 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 ক্যাটায়ন আর অ্যানায়ন। তাহলে ক্যাটায়নের আধানের উপর একভাবে নির্ভর করে, আবার অ্যানায়নের আধানের উপর নির্ভর করে, আর হচ্ছে আয়নের আকার। তাহলে দেখো আয়নও আবার এইখানেও আয়নও দু রকম হয়, ক্যাটায়ন অ্যানায়ন হয়। তো প্রথমে দেখে নিই যে ক্যাটায়নের সাইজ। ক্যাটায়নের সাইজের সাথে কিভাবে ডিপেন্ড করে। ক্যাটায়নের আকার, প্রথমে দেখি ক্যাটায়নের আকার। ক্যাটায়নের, ক্যাটায়নের আকার, ক্যাটায়নের আকারের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল ল্যাটিস শক্তি, ল্যাটিস এনার্জি, এল লিখছি, হ্যাঁ, ল্যাটিস এনার্জি। ল্যাটিস এনার্জিকে ইউ দিয়ে প্রকাশ করি, ইউ লিখতে পারি, সেটা ব্যাপার না। দ্যাট ইজ এস ইউ। ক্যাটায়নের আকার তাহলে ল্যাটিস শক্তির সঙ্গে কি সমানুপাতিক। ক্যাটায়নের আকার যত বেশি হবে, যত বড় হবে ক্যাটায়নের আকারটা, তত কি হবে ল্যাটিস শক্তিও বেশি পাওয়া যাবে। তাহলে দেখো লিথিয়াম, লিথিয়ামের পরে কি আছে? সোডিয়াম। প্রথম শ্রেণীটা যদি দেখি, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, আকার কি হচ্ছে? বাড়ছে। তাহলে NaCl, NaCl আর KCl, KCl, এটার মধ্যে কার ল্যাটিস শক্তি বেশি হবে? ল্যাটিস শক্তি নিশ্চয়ই KCl এর বেশি হবে, তাই না? এটার বেশি হবে, NaCl এর থেকে KCl এর বেশি হবে। ল্যাটিস ল্যাটিস শক্তির ক্রমটাও কি হবে? উপর থেকে নিচে কি হবে? বাড়তে থাকবে। বুঝা গেছে? এবারে আসা যাক অ্যানায়নের আকার। অ্যানায়নের আকার, অ্যানায়নের আকার, অ্যানায়নের আকারের ক্ষেত্রে ঠিক উল্টাটা, 1/u, অর্থাৎ ব্যস্তানুপাতিক। অর্থাৎ অ্যানায়নের আকার যত বড় হবে ল্যাটিস শক্তি তত কম হবে। তাহলে ফ্লুরিন, তারপরে কি আছে? ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। উপর থেকে নিচে কি হয়? আকার বাড়তে থাকে। আকার যদি বাড়ে তাহলে NaF, যদি বলে NaF আর NaCl, NaCl কোনটার ল্যাটিস শক্তি বেশি হবে? F কি? F এর কি হয়? আকারটা ছোট, তাহলে NaF আর NaCl কোনটার তাহলে ক্যাটায়নের আকার, ক্যাটায়ন সরি অ্যানায়নের আকার কি হচ্ছে? উপর থেকে নিচে বাড়ছে। তাহলে ল্যাটিস শক্তি কোনটার বেশি হবে? ল্যাটিস শক্তি বেশি হবে NaCl না NaF? সিএলটা কি আছে? নিচে আছে, আর এটা কি আকারটা ছোট। আকার ছোট মানে কি ল্যাটিস শক্তি বেশি, তাহলে NaF এর ল্যাটিস শক্তি কি হবে? বেশি। বোঝা গেছে? ওকে, নেক্সট এবারে একটু দেখে নাও যে চার্জের সঙ্গে কিভাবে ভ্যারি করে। এগুলোকে একটু মুছে নিই।
আয়নের আধান, ধরো ক্যাটায়নের আধানের কথা যদি বলি, NaCl, ওকে, NaCl, তারপরে কি MgCl2, MgCl2, তারপরে AlCl3, AlCl3, এখানে Na কি হবে, Na প্লাস, এগুলো তোমরা জানো কণাকণি করতে হয়। এবারে Mg কি হবে, Mg2 প্লাস, Mg2 প্লাস, তারপরে কি Al3 প্লাস। আয়নের চার্জ কোনটার বেশি, আয়নের আধান n এর বেশি, n এর থেকে কার বেশি, Mg2 প্লাস, আর এটা কি 3 প্লাস, কোনটা বেশি, তাহলে Al এর বেশি। তাহলে ল্যাটিস শক্তি কোনটার বেশি হবে, ল্যাটিস শক্তি বেশি হবে কি, AlCl3 ল্যাটিস শক্তি বেশি হবে। বুঝা গেছে? তাহলে ক্যাটায়নের চার্জ যত বেশি হবে তত কি হবে, ল্যাটিস শক্তি বেশি হবে। বুঝা গেছে? ঠিক আছে, এবারে দেখে নাও একটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এবারে আরেকটা আছে অ্যানায়নের আকার। অ্যানায়ন আকার দিয়ে তো বললাম, অ্যানায়নের আধান দিয়েও বললাম, ঠিক আছে। এবার দেখে নাও Fe, তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, Fe3+ ও Fe2+ আয়নের মধ্যে কোনটির স্থায়িত্ব বেশি, স্টেবিলিটির ব্যাখ্যা এবারে আসা যাক। দেখো Fe2+, Fe2+ আর কি Fe3+, Fe ইলেকট্রন বিন্যাসটা প্রথমে করে নিই। Fe আর্গনের ইলেকট্রন বিন্যাস পর্যন্ত আমি লিখছি না, Ar লিখে দিচ্ছি, এগুলো তোমরা জানো না হয়, আমি আর লিখছি না সেই জন্য, ঠিক আছে। তো 4s, Fe ইলেকট্রন বিন্যাসটা কি হবে, 4s, Fe কত, Fe 26, তাই তো 26, তাহলে 4s2, 18 পরে 6, তাহলে 4s2 3d, স্যার 3d 5 হবে, তাই তো, 3d 5, 4s 1, ঠিক আছে এটা। তাহলে Fe2+ যখন হবে, Fe2+ যখন হবে তখন কি হবে, 4s থেকে একটা ইলেকট্রন বের হবে, দুটো ইলেকট্রন বর্জন করবে, তো তাহলে দুটো ইলেকট্রন কোনখান থেকে যাবে, প্রথমে 4s থেকে যাবে আর কি 3d থেকে একটা যাবে, তাহলে কটা হলো, কিরকম ইলেকট্রন বিন্যাসটা হবে, Ar 4s 0 3d 4, 3d 4, ডিতে কটা কক্ষক থাকে, 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা, 1টা 2টা 3টা 4টা, সরি একটু ভুল হলো, 6টা তো নয়, 8টা হবে, তাই না, 18 পরে 8 26 হয় 8, তার 3d 7, তাই না, 3d 6, 3d 6 4s2, এটা ভুল করলাম ইলেকট্রন বিন্যাসটা, 3d 6, 3d 6 4s2, তাই তো, ঠিক আছে। তাহলে যখন Fe2+, s থেকে দুটো ইলেকট্রন বর্জন করবে, s থেকে দুটো ইলেকট্রন বর্জন করলে কি হবে, 3d তে 6টা, দুটো 3টা 4টা 5টা, আর একটা ঘূর্ণন উল্টো দিকে হবে 6টা, তাহলে অযুগ্ম ইলেকট্রন কটা, 4টা। আবার 3d Fe3+, তাহলে কি 3টে ইলেকট্রন বর্জন করবে, তাহলে এখান থেকে দুটো তো বর্জন করবে, আর এখান থেকে কটা ইলেকট্রন করবে, একটা ইলেকট্রন বর্জন করবে, তাহলে ইলেকট্রন বিন্যাসটা তখন কি, আচ্ছা এখানে ইলেকট্রন বিন্যাসটা তাহলে কি হবে, 3d 5 6, 3d 6, 3d 6, Ar মানে আর্গন 4s 0 3d 5, ওকে। তাহলে এক্ষেত্রে 5টা কক্ষক, 1টা 2টা 3টা 4টা 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা, 5টাই অযুগ্ম ইলেকট্রন। আমরা একটা কথা মনে রাখবে যে কখন স্টেবিলিটি বেশি হবে, কার স্টেবিলিটি বেশি হবে, সবসময় স্টেবিল হয় হয় পুরোপুরি পূর্ণ থাকবে, সবগুলোতেই দুটো 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 থাকবে, এইভাবে স্টেবল হতে পারে, বা আরেকটা স্টেবিলিটি হতে পারে একটা করে ইলেকট্রন প্রত্যেকটাই থাকবে, প্রত্যেকটাই অযুগ্ম বা প্রত্যেকটাই যুগ্ম, অর্থাৎ অর্ধপূর্ণ, অর্থাৎ হাফ ফিল্ড হতে পারে বা ফুল ফিল্ড হতে পারে, তাহলে কি হবে, স্টেবল হবে। আর এখানে দেখো অযুগ্ম একটা ফুল ফিল্ড,
একদম দুটো ইলেকট্রনই রয়েছে, বাকিগুলো কিন্তু অযুগ্ম ইলেকট্রন রয়েছে। তো এক্ষেত্রে এটা কিন্তু স্টেবল নয়, এটা কিন্তু পুরোটাই অযুগ্ম ইলেকট্রন দিয়ে যেহেতু ভর্তি প্রত্যেকটা কক্ষকে, সেই জন্য কি এটা কি স্টেবল। তাহলে স্টেবিলিটি কার বেশি? Fe3+। বোঝা গেছে? তাহলে এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা যদি পরীক্ষায় আসে লিখতে পারবে যে স্থায়িত্ব বেশি হয় সব সময়, যেটা হয় পুরোপুরি ভর্তি থাকলে, মানে কক্ষগুলি সম্পূর্ণভাবে ভর্তি থাকলে, বা অর্ধপূর্ণ থাকলে। যেহেতু Fe3+ এর ক্ষেত্রে 3D কক্ষক অর্ধপূর্ণ অবস্থায় রয়েছে, সেজন্য Fe3+ আয়নটি অধিকতর স্থায়িত্ব, মানে স্থায়িত্ব বেশি। বোঝা গেছে? এইভাবে লিখবে। ওকে, নেক্সট। Cu+ ও Cu2+ আয়নের মধ্যে কোনটির স্থায়িত্ব বেশি? Cu, প্রথমে Cu ইলেকট্রন বিন্যাস করা যায়। কপারের কত? 29 29 29। তাহলে কি হচ্ছে, আর্গন 18 হয়ে গেল। 18 পরে 18, 29 থেকে 18 বিয়োগ করো, 11, তাই তো? 11। তাহলে 11 হলে 4s1 3d10। যখন Cu+ হবে, Cu+, তখন কি একটা ইলেকট্রন বর্জন করবে, তখন কি হয়ে যাবে, আর্গন এই একটা ইলেকট্রন 4s থেকে বর্জন করবে, 4s থেকে যদি বর্জন করে 3d10। বুঝা গেছে? 3d10। তাহলে এটা 3d10 হলো। এবার যখন Cu2+ হবে, Cu2+ হলে কি হবে, আর্গন, এটা একটু ব্যতিক্রম কিন্তু, 3d 4s থেকে একটা ইলেকট্রন বর্জন করবে, আর কি 3d থেকে একটা ইলেকট্রন বর্জন করবে, 3d9। তাহলে যেটা 3d10, এটা কি সম্পূর্ণ ভর্তি অবস্থায় থাকবে, 1 2 3 4 5, সম্পূর্ণ ভর্তি অবস্থায় থাকবে। একটা দুটা প্রথমে কিন্তু হাফ ফিল্ড হবে, মানে একটা একটা করে ভর্তি হবে, তারপর আবার ঘূর্ণন উল্টা দিকে হয়ে আর একটা করে ইলেকট্রন দ্বারা কক্ষগুলো ভর্তি হবে। 3d9 এর ক্ষেত্রে 1 2 3 4 5, একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা। সাধারণভাবে দেখে কি মনে হতে পারে, এইটাই বেশি স্টেবল, তাই তো? কিন্তু এখানে একটা ব্যাপার রয়েছে, এখানে একটা কেস রয়েছে। সেই কেসটা কি না, এখানে দেখো কটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন যদি বর্জন করে 28টা ইলেকট্রন আছে, তাই তো? আর এখানে Cu2+ যেটা, কটা ইলেকট্রন আছে, 27টা। বোঝা গেছে? তাহলে এখানে রয়েছে 28টা ইলেকট্রন, এখানে কটা রয়েছে, 27টা ইলেকট্রন। 28টা ইলেকট্রন যদি এখানে থাকে, তাহলে নিউক্লিয়াসে কতগুলো প্রোটন রয়েছে, 28টা প্রোটন। তাহলে 28টা প্রোটন রয়েছে, আর এখানে কিলোটা রয়েছে বাইরে 28টা ইলেকট্রন। 28টা ইলেকট্রন 28টা প্রোটনকে কি বেশি জোরে টানবে, 27টা প্রোটন 27টা ইলেকট্রনের থেকে বেশি জোরে টানবে। তাহলে আকর্ষণ কি হবে, বেশি থাকবে। তাহলে 28টা যে মানে প্রোটন, বা 28টা যে প্রোটন 28টা ইলেকট্রনকে টানছে, সরি 28টা প্রোটন না, যখন এগুলো ক্যাটায়নগুলো তৈরি হচ্ছে, ক্যাটায়নগুলো যখন তৈরি হচ্ছে, তখন এখানে মানে প্রোটন কটা থাকবে, 29টাই থাকবে। 29টাই থাকবে, একটু ভুল হলো, 29টাই থাকবে, 29টাই থাকবে, 29টাই প্রোটন থাকবে, আর এখানে 29টাই প্রোটন থাকবে। যেহেতু গ্রহণ বর্জন করছে ইলেকট্রন, প্রোটন তো আর গ্রহণ বর্জন করছে না, তাই না? তাহলে 29টা প্রোটন, প্রোটন থাকবে কটা, 29টা। 29টা প্রোটন থাকবে, এখানে কটা ইলেকট্রন থাকবে, 28টা। 28টা ইলেকট্রন, এখানে 29টা প্রোটনই থাকবে, ইলেকট্রন কতগুলো থাকবে, 28টা। 28টা ইলেকট্রন থাকবে। 29টা প্রোটন 28টা ইলেকট্রনকে টানছে, 29টা প্রোটন 27টা ইলেকট্রনকে টানছে। 27টা ইলেকট্রন, আচ্ছা, পাঁচজন ধরে কি বলবো, 10 কেজির একটা কিছু টানছো, আর 5জন মিলে 8 কেজির কিছু একটা টানছো, কোনটাকে বেশি জোরে টানতে পারবে? নিশ্চয়ই 8 কেজি যেটা, সেটাকে বেশি জোরে টানতে পারবে, বেশি তাড়াতাড়ি, বেশি সহজে টানতে পারবে। তাহলে 29টা প্রোটন 27টা ইলেকট্রনকে কি 28টা ইলেকট্রনের তুলনায় অনেক বেশি জোরে কি আকর্ষণ করে রাখবে। তাহলে নিউক্লিয়াস যদি বেশি জোরে আকর্ষণ করে রাখে, তাহলে সেটা কি হবে, স্টেবিল হবে। সেইখান থেকে যে সেই যে ইলেকট্রনগুলোকে, সেই ইলেকট্রনগুলোকে কি বের করা,
সেই কক্ষপথ থেকে বের করতে গেলে কি অনেক বেশি শক্তির প্রয়োজন, অনেক বেশি শক্তি দিতে হবে, এত সহজে কিন্তু বের করা যাবে না। সেই জন্য কি Cu2+ এর কি 27টা ইলেকট্রন রয়েছে, 29টা প্রোটন তো রয়েছে, 29টা প্রোটন 27টা ইলেকট্রনকে টানছে, সেই জন্য Cu2+ কি অধিকতর স্থায়ী। এবার Cu2+ আয়নের স্থায়িত্ব বেশি। বোঝা গেছে? এটা কিন্তু একটা ব্যতিক্রম চরিত্র, হ্যাঁ। এমনিতে দেখে মনে হতে পারে কিন্তু এইটা স্টেবল বেশি, কারণ ফুলফিল্ড অবস্থায় রয়েছে, কিন্তু না, এখানে একটা কেস রয়েছে, সেই কেসটা এই তো আলোচনা করলাম। বুঝা গেছে? ওকে, এবার আছে নিষ্ক্রিয় জোড় প্রভাব। নিষ্ক্রিয় জোড় প্রভাবটা একটু দেখে নাও। ওকে, কোন পরমাণু, সংজ্ঞাটা কি বলছে, কোন পরমাণু রাসায়নিকভাবে যুক্ত হওয়ার সময় NH2 ইলেকট্রন জোড়, এই জায়গাটাকে হাইলাইট করবে, NH2 ইলেকট্রন জোড় উত্তেজিত অবস্থা প্রাপ্ত হয়েও রাসায়নিক বন্ধন গঠনে অংশগ্রহণ করার যে অনীহা প্রকাশ করে সেটাকে বলা হয় নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাব। বুঝা গেছে? তাহলে কোন পরমাণু রাসায়নিকভাবে যুক্ত হওয়ার সময় সেটির NH2 ইলেকট্রন জোড়, এই জায়গাটা একটু মনে রাখবে, NH2 ইলেকট্রন জোড় উত্তেজিত অবস্থা প্রাপ্ত হয়েও রাসায়নিক বন্ধন গঠনে অংশগ্রহণ করার যে অনীহা প্রকাশ করে সেটাকে কি বলা হয়, নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাব। ওকে, চলো উদাহরণ দিয়ে দেখা যাক। মানে এটাকে ইংরেজিতে বলা হয় ইনার্ট পেয়ার এফেক্ট। 1 নম্বর পর্যায় 2 নম্বর পর্যায় 3 নম্বর পর্যায় 4 নম্বর পর্যায় 5 নম্বর পর্যায় 6 নম্বর পর্যায়। এখানে কি রয়েছে, হাইড্রোজেন, তারপরে লিথিয়াম, বেরিলিয়াম, হ্যাঁ লিথিয়ামের পর বেরিলিয়াম না, সোডিয়াম, লিনা কে, রুবিডিয়াম, সিজিয়াম। ওকে, আর এখানে রয়েছে বেরিলিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, ব্যারিয়াম। ওকে, এইগুলো রয়েছে। তারপরে যদি আমি এইগুলো কি 1s, S1, এগুলো কি S2, মানে 1s1 এগুলো এই, তাহলে এই যে হাইড্রোজেনের যদি ইলেকট্রন মাস বলি 1s1, লিথিয়ামের যদি বলি 2, তাহলে 2s1, 1s1 আর 2s1 লিথিয়াম। সোডিয়াম কি 3s1 পর্যন্ত যাবে। আবার এই যে S2 যেটা বলছি, বেরিলিয়াম S2, তাহলে 1s2, 2s2, এই জন্য লিখছি S2। ওকে, তারপরে P1 যদি যাই, P1 মানে 13 নম্বর শ্রেণী, তাই তো, 13 নম্বর। বেরিলিয়াম, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, এগুলো। আচ্ছা, P2 তে কি কি থাকবে, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, এসএন অর্থাৎ টিন আর লেড, এগুলো থাকবে। আর P3 মানে 15 নম্বরে কি থাকবে, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এগুলো থাকবে। তাহলে এক্ষেত্রে একটু লক্ষ্য করো। ওকে, দেখতে পাচ্ছ? ঠিক আছে, এই ক্ষেত্রে তোমরা পরে তো এমনিতে পেয়ে যাবে, তো এখানে একটু বুঝে রাখো। ঠিক আছে, তাহলে দেখো এই নিষ্ক্রিয় জোড় যে প্রভাবটা, এইগুলো কিন্তু উপর থেকে নিচে ক্রমশ বৃদ্ধি পায়, অনেক উপর থেকে নিচে বৃদ্ধি পায়, আবার এইগুলোর তুলনায় আবার এই দিকে বাড়ে। মানে এইটার নিষ্ক্রিয় জোড় প্রভাব অনেক বেশি হবে, আবার এইগুলোর নিষ্ক্রিয় জোড় প্রভাব বেশি হবে। এইগুলোর কিন্তু নিষ্ক্রিয় জোড় প্রভাব সেই অর্থে কিন্তু কম। এগুলোর যে নিষ্ক্রিয় জোড় প্রভাব নেই সেটা নয়, এগুলো নিষ্ক্রিয় জোড় প্রভাবটা অনেকটা কম, কিন্তু নিষ্ক্রিয় জোড় প্রভাবটা এই যে মৌলগুলো 5 নম্বর পর্যায়ে যে মৌলগুলোর, এগুলোর বেশি। আবার এইগুলোর তুলনায় আবার এইগুলোর বেশি, অর্থাৎ টিন, থ্যালিয়াম, লেড, এই যে ইন্ডিয়াম, এগুলোর কিন্তু নিষ্ক্রিয় জোড় প্রভাবটা অনেক বেশি। এইগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে। যেমন যদি বলি, এখান থেকে কোশ্চেন আসে যে SnCl2 আর হচ্ছে SnCl4, SnCl2 অস্তিত্ব আছে কিন্তু SnCl4 এর অস্তিত্ব নেই কেন? Sn তাহলে কি, Sn লক্ষ্য করো, Sn কোথায় আছে, যে Sn তাহলে 5s2 5p, এটা 5 আছে, 5p2, 5s2 5p2, 5s2
5p2 NH2 ইলেকট্রন জোড়, এটা মনে রাখবে যে NH2 ইলেকট্রন জোড় উত্তেজিত, এই যে S যে ইলেকট্রন, এই যে S, S এ যে ইলেকট্রনগুলো রয়েছে S, এইখানে যেগুলো রয়েছে এই S কক্ষে, এই S কক্ষকে, এই যে 1s বা 2s যাই এসি বলে না কেন, এই কক্ষে যে ইলেকট্রনগুলো রয়েছে এই ইলেকট্রনগুলোর কিন্তু নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাব রয়েছে, অর্থাৎ বন্ধন গঠনে কোনো ইচ্ছে নেই। বোঝা গেছে? মানে কি, এই যে ইলেকট্রনগুলো তীব্রভাবে আকর্ষিত হয়ে রয়েছে, মানে নিউক্লিয়াস তীব্রভাবে আকর্ষণ করে রেখেছে, তো সেই জন্য এগুলো কিন্তু নিষ্ক্রিয় জোড়। আবার এখানে কি 5s2 6s2 6s2 6p SnCl4, আচ্ছা একই তো, ঠিক আছে। দেখো আমি একটু ভুল বললাম যে এগুলোর ব্যাপার নাই, কিন্তু এই যে এইগুলোর কিন্তু নিষ্ক্রিয় জোড় প্রভাব, এই যে এসে, অর্থাৎ এই যে স্ট্রনসিয়াম বলি বা এই যে বা ব্যারিয়াম, এই যে মৌলগুলো, এই মৌলগুলোর কি নিষ্ক্রিয় জোড় প্রভাবটা অনেকটা বেশি। বোঝা গেছে? এই যে 5p, এমনিতে Cl2 যদি গঠন করতে চাই দুটো ইলেকট্রন লাগবে, Sn2 প্লাস তৈরি করতে হবে, আর এখানে কি Sn4 প্লাস তৈরি করতে হবে, তাহলে দুটো ইলেকট্রন কিন্তু আমার বের করতে হবে। দুটো ইলেকট্রন বের করার কি, পি থেকে বের করে দেবো, সহজে বেরিয়ে যাবে। কিন্তু যদি আমি SnCl4 করতে চাই তাহলে 5s2 থেকেও বের করতে হবে, কিন্তু 5s2 এর কি রয়েছে, নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাব রয়েছে, তার নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাব থাকার জন্য কি সম্ভব না বের করা, সেই জন্য SnCl4 এর কিন্তু কোনো অস্তিত্ব নেই। বোঝা গেছে? এবারে এই যে শ্রেণীগুলো 1 2 3, এইগুলোর যে নেই ইলেকট্রন জোড় প্রভাব, নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাব, এই সমস্ত যে S2, এই NH2, এটা তো NH2 শ্রেণীর যে মৌলগুলো, সেগুলোর যে নেই নিষ্ক্রিয় জোড় প্রভাব সেটা নয়, নিষ্ক্রিয় জোড় প্রভাব কিন্তু রয়েছে, কিন্তু সেগুলো অনেক কম, কিন্তু এগুলোর অনেক বেশি। বোঝা গেছে? ওকে, চলো এবার দেখে নাও সমযোজী বন্ধন। সমযোজী বন্ধনটা কি? রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী একই বা ভিন্ন মৌলের পরমাণু দুটির নিজ নিজ যোজ্যতা কক্ষ থেকে সমান সংখ্যক অযুগ্ম ইলেকট্রন দ্বারা এক বা একাধিক ইলেকট্রন জোড় গঠিত হয়, এবং এই রূপ ইলেকট্রন জোড় পরমাণুদ্বয়ের নিউক্লিয়াস দ্বারা সমানভাবে ব্যবহৃত হয়ে পরমাণু দুটি যে রাসায়নিক বন্ধন সৃষ্টি করে তাকে সমযোজী বন্ধন বলে। এই নিয়ে আমি আগেও আলোচনা করেছি, তো এই নিয়ে আমি আর বিস্তৃত যাচ্ছি না, আমি প্রথমেই ক্লাসটা শুরু যখন হয় তখনই আমি আলোচনা করলাম, তো আর আমি কিছু বলছি না এই নিয়ে, তো বুঝতে পারছো নিশ্চয়ই সংজ্ঞাটা। ওকে, চলো এবার আসি অষ্টক সূত্রের। অষ্টক সূত্র যেটা বললাম যে সমস্ত মৌলই কি চাই, যে শেষ কক্ষে 8টা ইলেকট্রন পূরণ করতে, মানে 8টা যোজ্যতা পূর্ণ করতে চাই, কিন্তু কিছু ব্যতিক্রম রয়েছে, অষ্টক সূত্রের সম্প্রসারণও হয়। দেখে নাও একটু। ওকে, তাহলে দেখো, যদি এক্সাম্পল বলি অষ্টক সূত্রের সম্প্রসারণ, আচ্ছা IF7, IF7, আই, এখানে একটা ইলেকট্রন, ফ্লোরিনের একটা ইলেকট্রন, আয়ের একটা ইলেকট্রন, ফ্লোরিনের একটা ইলেকট্রন, আয়ের একটা ইলেকট্রন, ফ্লোরিনের একটা ইলেকট্রন, আয়ের একটা ইলেকট্রন, ফ্লোরিনের একটা ইলেকট্রন, আবার এখানে কটা হলো, 4টা, আয়ের একটা ইলেকট্রন, ফ্লোরিনের একটা ইলেকট্রন, আয়ের একটা ইলেকট্রন, ফ্লোরিনের একটা ইলেকট্রন, আয়ের একটা ইলেকট্রন, ফ্লোরিনের একটা ইলেকট্রন। আয়ের তাহলে কতগুলো হয়ে গেল, 8। দেখো 14টা, তাই তো, আয়ের 14টা যোজ্যতা হয়ে গেল, তাহলে অষ্টক সূত্রের সম্প্রসারণ এখানে ঘটলো। বোঝা গেছে অষ্টক সূত্রের সম্প্রসারণটা, IF7, তারপরে আরো হয়, PCl5 হতে পারে, PCl5,
PCl5, হ্যাঁ PCl5 হয়। তারপরে অষ্টক সূত্রের সংকোচনও হয়, সেটা নিয়ে আমি পরে আসছি, যদি আমি PCl5 এর ক্ষেত্রে বলি। আচ্ছা PCl5, P ডট 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 Cl, একটা করে ইলেকট্রন দিচ্ছে, Cl একটা ইলেকট্রন, Cl একটা ইলেকট্রন, Cl একটা ইলেকট্রন, Cl একটা ইলেকট্রন। আটটারও কিন্তু বেশি হয়ে যাচ্ছে, এখানে দেখো পি এর কটা হয়ে যাবে, 10টা হয়ে যাবে, 5 দুগুণে 10টা, 10টা। তাহলে PCl5 এগুলোতে কি হয়, অষ্টক সূত্রের সম্প্রসারণ ঘটছে। আবার অষ্টক সূত্রের সংকোচনও হয়, যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, BF3, বোরন একটা ইলেকট্রন, ফ্লোরিনের একটা ইলেকট্রন, বোরন একটা ইলেকট্রন, ফ্লোরিনের একটা ইলেকট্রন, বোরন একটা ইলেকট্রন, ফ্লোরিনের একটা ইলেকট্রন। বোরনের তাহলে কতগুলো ইলেকট্রন হচ্ছে, 6টা, কিন্তু দরকার কটা, 8টা। তাহলে অষ্টক সূত্র সংকোচন করছে। আর বাকি ফ্লোরিনের যে ইলেকট্রনগুলো সেগুলো আছে, আমি আর রাখছি না, হ্যাঁ এগুলো অষ্টক পূর্তি হয়ে গেছে, ফ্লোরিনের অষ্টক পূর্তি হয়ে গেছে, কিন্তু আই যেটা আই মানে আয়োডিন পরমাণুর অষ্টক সূত্রের সম্প্রসারণ ঘটেছে। ফ্লোরিনের বাকি ইলেকট্রনগুলো তোমরা এঁকে নেবে, আমি আর রাখছি না, এরকম হবে 8টা, কিন্তু ফ্লোরিনের কিন্তু 8টা বুঝে যাবে, 8টা কমপ্লিট হয়ে যাবে, 8টা ফুলফিলড হবে, কিন্তু আয়োডিনের কিন্তু 8টারও বেশি কিন্তু ইলেকট্রন হয়ে যাবে, ঠিক আছে। অষ্টক সূত্র সংকোচন এরকম আরো অনেক এক্সাম্পল আছে, সেগুলো আমি পরে যখন তোমরা লাইভ ক্লাসে আসবে আমি পড়াবো। তো তোমাদেরকে সবাইকেই বলবো, এই যে প্রিমিয়াম সাবস্ক্রিপশন রয়েছে ওটা তোমরা এনরোল করো, এবং আমাদের যে লাইভ ক্লাস এবং যে সেশনসগুলো তোমরা এনজয় করো। আর এগুলো খুবই এফোর্ডেবল প্রাইসের মধ্যে রয়েছে, তো তোমরা সবাই আশা করি এনরোল করতে পারবে। ওকে, চলো। অসমযোজী বন্ধনটা কি? অসমযোজী বন্ধনটা নিয়ে আমি আগে বুঝিয়েছি, তো এখন একটু সংজ্ঞাটা দেখে নাও। রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী দুটি পরমাণুর মধ্যে একটি পরমাণু দুটি ইলেকট্রন দান করে উভয় পরমাণুর ওই ইলেকট্রন জোড় নয়, এটা জোড় হবে, দুটি সমভাবে ব্যবহার করে, তাহলে সর্ববহিস্থ কক্ষে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস ঘটিয়ে যে বন্ধন সৃষ্টি করে তাকে বলা হয় অসমযোজী বন্ধন। এবারে অসমযোজী বন্ধনের কিছু এক্সাম্পল দেখে নিই, যেমন হাইড্রক্সোনিয়াম আয়ন। হাইড্রক্সোনিয়াম আয়ন বলতে H3O প্লাস, H3O প্লাস, H3O প্লাস আয়ন, H3O প্লাস, এটা কিভাবে গঠিত হয়, দেখো H2O, H, H, দুটো কি আছে, ইলেকট্রন জোড় আছে, নিষ্ক্রিয় ইলেকট্রন জোড়। এই ইলেকট্রন জোড়টা একটা আরেকটা H প্লাস, H প্লাস আয়নকে পুরোটাই ডোনেট করে দিল, এবং তার ফলে কি হয়ে গেল, H O H, আরেকটা কি H প্লাসের সঙ্গে যুক্ত হলো, আরেকটা কি হলো, নিষ্ক্রিয় জোড়টা থেকে গেল। এই যে এটাকে এইভাবে লিখবে, আর এটাকে তীর চিহ্ন দিয়ে লিখতে হবে। তীর চিহ্নটা কোন দিক থেকে হয়, ডোনার মানে যে দেবে আর যে গ্রহণ করবে, ডোনার থেকে অ্যাকসেপ্টারের দিকে, ডোনার অ্যাটম থেকে অ্যাকসেপ্টার অ্যাটমের দিকে হবে তীর চিহ্নটা, বোঝা গেছে। এটা কি হলো, H3O প্লাস, এটা হচ্ছে হাইড্রক্সোনিয়াম আয়ন, বোঝা গেছে। এবার ওজোন অণুর গঠনটা দেখে নাও। ওজোন অণু, ওজোন মানে O3, O2, এইভাবে গঠিত হয় O2। এটা তোমরা সমযোজী বন্ধনে সমযোজী বন্ধন গঠিত হচ্ছে বুঝতেই পারছো, এগুলো এটা গঠন করে নিতে পারবে। এখানে দুটো আছে, এখানে দুটো আছে, এটাও দুটো আছে, দুটো ইলেকট্রন জোড়া নিষ্ক্রিয় জোড়া আছে। এইটা আরেকটা ও কে কি করবে, একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা, আরেকটা ও কে এই যে ইলেকট্রন জোড়টা ডোনেট করে দেবে পুরোটা, তাহলে ও ডবল বন্ড ও, এই যে ইলেকট্রন জোড়টা কি হলো, আরেকটা ওকে ডোনেট করে দিল, চিহ্নটা এদিকে হবে। এই যে বন্ধনটা গঠিত হলো, এটা কি হয়ে গেল, এইচ, এটা প্লাস হয়ে যাবে, এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দিবে প্লাস, আলটিমেটলি প্লাস হচ্ছে তো, তাহলে কি হবে, ও সরি এটা প্লাস হবে না তো, এটা তো নিউট্রাল হয়েই গেছে তাই না, ঠিক আছে, প্লাস হবে না, এটা তো 8টা অষ্টক পূর্তি হয়ে গেছে। তাহলে
আর কিছু আয়ন গঠন করারও দরকার হয়নি। একটা ও পরমাণুর এমনিতেই ছটা আছে, দুটো এমনিতেই দরকার, তাই না? তো এক্ষেত্রে কোনো প্লাস মাইনাস দেওয়ার দরকার নেই, তাহলে এটা কি হয়ে গেল, O3। বুঝা গেছে? ঠিক আছে, এটা তাহলে কি ওজোন অণুর গঠন। তাহলে বন্ধুরা, আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো ততক্ষণ সবাই সঙ্গে থেকো এবং স্টুডিয়ার অ্যাপটা অবশ্যই ইনস্টল করো এবং আমাদের যে প্রিমিয়াম ব্যাচটা শুরু হতে চলেছে এই প্রিমিয়াম ব্যাচে এনরোল করো। ওকে, সবাই সুস্থ থাকবে এবং পড়াশুনো এনজয়ের সাথে করবে। স্টাডি আর মেক স্টাডি ইজিয়ার।